স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজির আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত, সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। তিনি বলেছেন, বেনজির ও আজিজের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ। সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন আজিজ শুধু নয়, একজন বেনজির শুধু নয়, অসংখ্য আজিজ ও বেনজির আপনারা তৈরি করেছেন, যারা লুট করে দেশটাকে গিলে খাচ্ছে। এ প্রসঙ্গে আজকের সম্পাদকীয় দুর্নীতির দায়, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমিনুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। দর্শক, আপনারাও আলোচনা অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। ঘূর্ণিঝড় প্লাবনে নাস্তানাবুদ বিভিন্ন এলাকা, বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা, উজানের ঢলে তলিয়ে সিলেটের নির্মাঞ্চল, খুলনায় তোপের মুখে বাঁধ মেরামতের তোড়জোড়। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, না খেয়ে থাকবে না কেউ। মাস্টারমাইন্ড শাহিনকে দেশে আনতে পারলেই জানা যাবে এমপি আনার হত্যার কারণ। জড়িত সিয়ামকেও ফেরানোর চেষ্টা, দ্রুতই মিলবে ফরেনসিক রিপোর্ট। কলকাতা থেকে ফিরে ডিবি প্রধান। রাজধানীতে এবার কোরবানি হবে প্রায় 25 লাখ পশু। একদিনের মধ্যেই বর্জ্য অপসারণের নির্দেশ। ঈদে যানবাহনে বাড়তি ভাড়া আদায় বন্ধের তাগিদ সেতুমন্ত্রী। এবং রাজধানীতে পানির জন্য হাহাকার। 1 মাস ধরে উত্তরা মিরপুরের বিভিন্ন এলাকায় সরবরাহে ঘাটতি, সংকট না কাটিয়েই আবারও দাম বাড়ানোর পায়তারা ওয়াসা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি একদমই সরাসরি আলোচনায় চলে যেতে চাই এবং সোহরাব ভাই আপনাকে এই প্রশ্নটা রাখতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আজিজ বেনজিরের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগ বলছে যে তাদের দায় হচ্ছে ব্যক্তিগত, সরকারকে দায় নিতে হবে, এটা আপনি মনে করেন কি না? না, দায় নেওয়ার আগে যে প্রশ্নটি হলো যে ঘটনাটা ঘটল কী করে। একজন সাবেক পুলিশ প্রধান, তিনি এত বিশাল সম্পত্তির মালিক হন কী করে? তিনি পদে থাকা অবস্থায় এবং পদে থাকার পরে তিনি গোপালগঞ্জ এবং মাদারীপুর মিলে একটা যে সীমান্ত এলাকা, সেখানে একটা বিশাল তার রিসোর্ট করার নামে শত শত হিন্দু সম্প্রদায়ের প্রায় 90 একর জমির খবর এসেছে, জমি নিয়েছেন। এবং আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছেন, তারা বলেছেন, ভুক্তভোগীরা, যে তারা স্বেচ্ছায় জমি দেননি। জমির দাম পেয়েছেন কিন্তু স্বেচ্ছায় দেননি। ভয় ভীতি, আপনি বুঝতে পারেন যে, এবং ওই এলাকাটা এতই প্রত্যন্ত, এতই দুর্গম যে সেখানে কিন্তু প্রশাসনিক কর্মকর্তারাও যেতে পারেন না, সেখানে গাড়ি যায় না, সেখানে জমি বেচা কেনাও হয় না। কারণ একটু রাস্তার পাশে বা এরকম হলে তো জমি বেচা কেনা হয়। সেখানে বংশ পরম্পরায় তারা বাবা দাদার সম্পত্তিতে আছে এবং তারা ওখানেই কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করে, কৃষি বা মৎস্য চাষ সেখানে এভাবে নিয়েছে। আমরা কক্সবাজারের খবর পেলাম, ঢাকায় আপনি চিন্তা করুন, তিনি পদত্যাগের আগে, পদত্যাগ না, অবসরে যাওয়ার ঠিক কয়েকদিন আগে এক সোনালী ব্যাংকে 30 লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছে। একজন সরকারি কর্মকর্তা, একজন সচিব পদমর্যাদায়, তো তিনি এত টাকা, এত নগদ টাকা দিয়ে এই সঞ্চয়পত্র কিনতে পারেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই যে, এবং আরও অনেকেরই বের হচ্ছে। সোহেল রানা, একজন পুলিশ কর্মকর্তা, এএসআই, তিনি কোটি কোটি টাকা নিয়ে সীমান্ত পথে চলে গেছে। এসকে হালদার, পিকে হালদার। এবং দেখুন, এই যে দুর্নীতিগুলো, যেটা ভয়ে, এটা যে ব্যক্তির দায়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছে, প্রধানত ব্যক্তির দায়, কিন্তু ব্যক্তিকে একা করেছেন, এর একটা চক্র আছে বা জাল আছে। এই যে ধরুন
পিকে হালদারের যে দুর্নীতি, তার সঙ্গে কতজন জড়িত, এমনকি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। তা এরকম যে ঘাটে ঘাটে মানে অর্থাৎ যে অবৈধ সুবিধা একজন ব্যক্তি নিয়েছে, সেই সুবিধার জন্য আবার অন্যকে অবৈধ সুবিধা দিয়েছে, এবং কেউ কেউ ভয়ভীতির কারণেও হতে পারে। আমাদের ক্ষমতা কাঠামো, আমি যদি বলেন যে দায় কার, ক্ষমতা কাঠামোর, আমাদের ক্ষমতা কাঠামো এমনভাবে তৈরি, সেটি যে আওয়ামী লীগ সরকারে আমলেই হয়েছে তা না, অনেক আগে থেকেই। যে যখন যারা ক্ষমতায় থাকে তারা কি বলে বিপুল সম্পদের মালিক হন, যখন ক্ষমতা থেকে চলে যান তখন না হায় হায় করেন, কেউ ধরা পড়েন কেউ পড়েন না। আপনি বলছেন যে আগেও এরকম হচ্ছে ক্ষমতাকে ব্যবহার করে হয়েছে, অর্থ উপার্জন, সম্পদ উপার্জনের ঘটনা ঘটেছে। আগেও এরকম যেরকম এখন যেরকম পরিমাণ না, এখন যেরকম ধরেন আইনের মুখোমুখি হতে হচ্ছে, যেটার ক্রেডিট আওয়ামী লীগ নিতে চাইছে, তারা বলছে যে আওয়ামী লীগ চাইছে বলেই তাদের বিচার হচ্ছে, সেই নজিরকে আপনি তো গণমাধ্যমের দীর্ঘদিন ধরে আছেন, সেই নজিরটা কি আছে নাকি যে সরকারের খুবই কাছের বলে পরিচিত, খুবই ক্ষমতাবান বলে পরিচিত, না ক্ষমতায় থাকতে সেটি হয়নি, কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এখন এখানেও তারা পদে থেকে সরকারের ভালো দিক হচ্ছে তারা অপরাধীকে ধরার চেষ্টা করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক, কিন্তু দুর্বলতা হচ্ছে যখন সে ক্ষমতা কাঠামো ব্যবহার করে এই দুর্নীতি জাল বিস্তার করলো, তখন সরকার হয় টের পায়নি অথবা সেটি নীরব ছিল। এখানে হচ্ছে সরকারের দুর্বলতা। আপনি কথা হচ্ছে যে মানে ঠিক বিএনপি আমলে যে দুর্নীতি হয়েছে, বিএনপির সরকার সেটি ব্যবস্থা নেয়নি, পরবর্তীকালে নিয়েছে। এখন যদি এরকম হয় যে এখন এই সরকার 15 বছরের বেশি সময় একটানা ক্ষমতায় থাকছে, হয়তো দেখেছে যে দুর্নীতির মাত্রা এতটাই বেড়েছে, এটি এক ধরনের সরকারকে অস্বস্তিতে ফেলেছে। নাহলে একজন দেখুন, যদি অন্য আমাদের শুধু একজন তো সাবেক পুলিশ প্রধান না, অনেক সাবেক পুলিশ প্রধান এই সরকারে, আমারও তো 5-7 জন সাবেক পুলিশ প্রধান, তাদের সম্পর্কে তো এই ধরনের অভিযোগ আসেনি। এত বিপুল পরিমাণ তার বিরুদ্ধে আসলো কেন? হয়তো পরিমাণটা এত বেশি যে সরকার এটি মেনে নিতে পারেনি। এবং যেটি আরেকজনের ব্যাপারে আজিজ আহমদ, সেটাও দেখেন, বাংলাদেশে এই পর্যন্ত কোনো সেনাপ্রধানের বিরুদ্ধে সেনাপ্রধান হিসাবে দুর্নীতির অভিযোগ আসেনি। এরশাদ সাহেবের আসছে, তিনি রাষ্ট্রপতি, তখন রাষ্ট্র পরিচালনা করেছেন। আরেকজন সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, তিনি সেনাপ্রধান পদ থেকে চলে যাওয়ার পর জেনারেল হারুনুর রশিদ ডেস্টিনির একটি মার্কেটিং এর এর সাথে যুক্ত থাকার কারণে সেনাপ্রধান পদে থেকে তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছেন, এবং এটি আমাদের এখানে হয়তো আলোচনা হয়নি, কিন্তু বিদেশি গণমাধ্যমে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র যে উড়ো চিঠি বা বিএনপি বা অন্য কেউ যে বলল যে দুর্নীতি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, ব্যবস্থা নিয়েছে, তা নয়। তারা কিন্তু যে কোনো বিষয়েই তদন্ত করে, তথ্য প্রমাণ সংগ্রহ করে, তারপর কিন্তু ব্যবস্থা নেয়। এখন যেটি বলছেন, একটি ঘটনা বলে যেটি পত্রিকায় দেখলাম, সেটি হচ্ছে যে তিনি তার ভাইকে ভুয়া অন্য নামে পাসপোর্ট দেওয়ার জন্য সুপারিশ করেছেন। সেটি যারা পাসপোর্ট দেন তারা কিন্তু তাদের নথিতে লিখেছেন যে এটি সেনাপ্রধানের সুপারিশে এটি আমরা করছি বা এটি করা হোক। তো সুতরাং দায় তিনি এড়াতে পারেন না কোনোভাবে। তারপর যেটা ধরুন, উনি সেনাপ্রধান ছিলেন না তখন, কিন্তু পদে ছিলেন, যে তার ভাইকে যেভাবে তার মৃত্যুদণ্ড মওকুফ করা হয়েছে, তিনি 20 বছর জেল খেটেছেন। কিন্তু এটি যদি তিনি সেনাপ্রধানের ভাই না হতেন, তাহলে কি সেটি হতো বলে আমরা মনে করি না। তাহলে ব্যক্তির দায়টাকে আপনি বড় মনে করছেন, নাকি সমতা কাঠামোর দায়টাকে বড় মনে করছেন? প্রথমত ব্যক্তির দায়, যিনি, তারপর হচ্ছে ক্ষমতা কাঠামোরও দায়। কারণ ব্যক্তি ক্ষমতা কাঠামো ব্যবহার করেই কিন্তু এগুলো করেছে। তিনি যদি কোনো পদে না থেকে সাধারণ নাগরিক থাকতেন বা সাধারণ একজন ব্যবসায়ী হতেন, তাহলে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের হয়তো দায় হতো, বা তিনিই ব্যবসা প্রতিষ্ঠানকে করেছে। আর এসব ক্ষেত্রে দেখুন কিভাবে হয়। আপনি জয়নুল আবেদিন শিকদার, ন্যাশনাল ব্যাংক,
কত শ্রম, কত মানে কি বলে, তিনি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এটা করেছেন। সেই প্রতিষ্ঠানটা কিন্তু তার মৃত্যুর পরে ধ্বংস হয়ে গেল। কে ধ্বংস করলো? তার উত্তরাধিকারী। সুতরাং দায়টা দুদিক থেকেই। একটা হচ্ছে যে ব্যক্তির যেমন দায় আছে, ক্ষমতা কাঠামোরও দায় আছে। এখন ক্ষমতা কাঠামো, হ্যাঁ, আওয়ামী লীগ বলতে পারে আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু বোধহয় ব্যবস্থাটা একটু বিলম্ব হয়েছে। জি, সৌরভ ভাই আপনাকে ধন্যবাদ। আমিন ভাই আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে সরকার বিচারের মুখোমুখি করছে, এটা আওয়ামী লীগ বলছে, যেটা আবার বলা হচ্ছে মানে সরকার চাইলে আরও আগে বিচারের মুখোমুখি করতে পারত কিনা। শুভেচ্ছা আপনাকে সৌরভ ভাই এবং সম্মানিত দর্শক সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘ সময় ধরে আমাদের বক্তব্য শুনছেন। প্রথমত আমি একটু এই জায়গায় আসার আগে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি এই জায়গাটাই যে আপনারা খুব ভালো একটা বিষয় আজকে চুজ করেছেন আলোচনার জন্য। এবং এখানে আমার মনে হয় যে সৌরভ ভাইয়ের সাথে আমার খুব বেশি ডিফার হবে, কারণ আমি মনে করি অবশ্যই দায়টা ব্যক্তিগত। এখন ক্ষমতা কাঠামো এটাকে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমি যদি বিশ্ব বাস্তবতার দিকে তাকাই তাহলে দেখা যায় যে এই ক্ষমতা কাঠামো শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড। যেমন ধরুন এখন আমেরিকাতে সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে, এবং যে বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্প বিচারের মুখোমুখি খুব শীঘ্রই রায় দেওয়া হবে, সেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগের ঘটনা। অর্থাৎ সে প্রেসিডেন্ট হওয়ার আগের ঘটনা, প্রেসিডেন্ট হওয়ার আগেও বিচার হয়নি, উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতে বিচার হয়নি, এখন বিচার হচ্ছে। কারণ কি? অভিযোগটা এখন এসছে। এখন আমি কতটুকু অপরাধ করেছি এটা যদি না জানেন আপনি, যে মাধ্যমে হোক, আপনি আমার বিচার করতে পারবেন না। এক, তাছাড়া পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে মানুষের চেহারা দেখে বলতে পারবে যে অমুক অপরাধ করতেছে, তাকে শুরুতে ঠেকিয়ে দাও, এটা কোনো তেমন কোনো যন্ত্র নেই। আবার আপনি যখন একটা প্রাতিষ্ঠানিক পদে থাকবেন প্রধান হিসাবে, সেখানে আপনি বলতে পারেন যে তাহলে গোয়েন্দা সংস্থা কী করে। সেখানে যেটা হয়, বাস্তবতাটা আমাকে মাথায় নিতে হবে যে একটি ইনস্টিটিউশনের প্রধান, তো তার বিরুদ্ধে তার ইনস্টিটিউশনের কেউ রিপোর্ট দিবে কি না, দেওয়ার মতো সাহস আছে কি না, এটাও কিন্তু একটা বড় বিষয়। তো সুতরাং আমি ক্ষমতা কাঠামোকে দায়ী করাচ্ছি, মনে করি প্রধানতম দায়টা হচ্ছে আপনার ব্যক্তির। আমি যদি মালয়েশিয়ার দিকে তাকাই, আমরা এখন কথায় কথা যে মালয়েশিয়ার উদাহরণ দিই যে আমরা মালয়েশিয়ার মতো উন্নত হব, সে মালয়েশিয়াতে দেখুন যে রাজনৈতিক কারণে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে কী ধরনের মামলা হয়েছিল, একটা নোংরা একটা মামলা হয়েছিল। আবার যিনি মামলা দিয়েছিলেন তিনি তার সাথে জোট করে ক্ষমতা এসে তাকে আবার প্রধানমন্ত্রীত্ব হ্যান্ডওভার করেছেন। এসব কিছু বিষয় আছে, এগুলো কিন্তু শুধু বাংলাদেশে হচ্ছে তা না, তৃতীয় বিশ্বের দেশে উন্নত বিশ্ব এগুলো হচ্ছে। আমি আমেরিকায় যে উদাহরণটা দিলাম, এটা কোনো বায়বীয় বিষয় না। বাট দেখার বিষয় হচ্ছে কি যে সরকার ছাড় দিচ্ছে কোথায়। শুধু জেনারেল আজিজ অথবা আপনি বেনজিরের কথা বলবেন কেন? আমি নাম বলতে চাই না, আওয়ামী লীগের 4-5 জন এমপিকে তো আমরা দেখেছি যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল, বছরের পর বছর তারা জেলে কেটেছে, বেল হয় নাই। দুর্নীতির অভিযোগ ছিল, এখনও 2 জন সাবেক এমপি এখনও আদালতের বারান্দায় প্রতিদিন দৌড়াচ্ছে। তো সরকার তো ছাড়, দলের নেতা হওয়ার পরেও ছাড় ওদেরকে দেয়নি। আমি হলমার্কের এমডি, বিসমিল্লাহ গ্রুপের এমডি, ব্যাংকের এমডি, ডিএমডি যারা ঋণ কেলেঙ্কারিতে জড়িত ছিল তাদের কথা বাদই দিলাম। আচ্ছা, আপনি দেখুন র্যাব প্রতিষ্ঠার প্রথম 2 বছরে আইনি সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 743 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। কখনো র্যাবের কারোর বিরুদ্ধে কোনো বিচার হয়নি। নারায়ণগঞ্জ 7 মার্ডারের পরে আমি জানি না বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটেছে কিনা, সেনাবাহিনীর 3 জন বড় অফিসার ইনক্লুডিং একজন কর্নেল এবং যিনি আবার আওয়ামী লীগের একজন প্রভাবশালী সেই সময়ের মন্ত্রীর ঘনিষ্ঠতর আত্মীয়, তাদেরকে সর্বোচ্চ দণ্ড দেওয়া হয়েছে। তো সরকার ছাড় দিচ্ছে এটা কোথায়? কারণ এরপরে যদি বিএনপিরা বলে যে সরকার লোক দেখানোর জন্য এগুলা করছে, তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আশরাফুল হুদা যখন চট্টগ্রামে বঙ্গবন্ধু কন্যার জনসভায় 1988 সালের 24শে জানুয়ারি পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল, তখন আমরা এবং বিএনপি একসাথে এরশাদের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম। 91-এ ক্ষমতা আসার পর তারা সেই আশরাফুল হুদাকে ডিএমপি কমিশনার পরে পুলিশের আইজিপিও বানিয়েছিল। বিচার কি তারা করেছিল? এই যে তাদের আমলে তাদের সন্তানের পাচারকৃত দুর্নীতির অর্থ দেশে ফেরত এসছে, তাদের আমলে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এফবিআই এসে দুর্নীতির সাক্ষ্য দিয়েছে। তো এখন
তারা, হ্যাঁ, আজিজ আহমেদের বিষয়টা আমি একটু এখানে বলতে চাই, জেনারেল আজিজের কথাটা। সেটা হচ্ছে কি, হ্যাঁ, আমি এটা অবশ্যই, যদি উনি ভুয়া পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে ভিন্ন নামে, এটা অবশ্যই অন্যায়। যদিও বা আমরা দেখছি যে প্রতিদিন মিডিয়াতে দেখি যে রোহিঙ্গারা নানাভাবে কিন্তু ভুয়া পাসপোর্ট নিচ্ছে, এটা একদম হরহামেশ। আপনি যদি সৌদি আরবে যান, ওখানে নাক্কাস একটা জায়গা আছে, দেখবেন সব ওখানে রোহিঙ্গা, সব পাসপোর্ট নিয়ে গেছে বাংলাদেশের। এখানে নানাবিধ সামাজিক লোভ লালসা বা ফাঁক ফোকর করলে এটা করে ফেলে। তো বাট আমি এটাকে সাপোর্ট করছি না। এখন যদি সে আজিজ আহমেদ সাহেব যদি সেখানে প্রভাব বিস্তার করে, ডেফিনেটলি অন্যায় করেছে। কিন্তু তার ভাইয়ের, তাকে যে সেনাপ্রধান করার ক্ষেত্রে তার স্পেসিফিক যে এক্সট্রা ডিগ্রিগুলো আছে অর্ডিনারি, এটা সেই সময় কোনো সেনাবাহিনী প্রধানের, সেনা জেনারেলের ছিল না। অথবা ওনাকে একেবারে রাজনৈতিক বিবেচনায় মইনুল আহমেদের মতো 7 জন বা 8 জন জেনারেলকে ডিঙিয়েও কিন্তু প্রমোশন দেওয়া হয়নি। অথবা ওনার ভাই জোসেফের যেটা বিষয়, জোসেফ 97-এর নভেম্বরে গ্রেপ্তার হয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়। জোসেফ ছাত্রলীগের নেতা ছিল তখন, কিন্তু আওয়ামী লীগ যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ ছিল হত্যাকাণ্ডের, আওয়ামী লীগে 15 জুলাই ক্ষমতা হ্যান্ডওভার আগ পর্যন্ত জোসেফ মুক্তি পায়নি, এবং জোসেফ মুক্তি পেয়েছে 2009 সালে, 2019 সালে, 22 বছর পরে। কখন? যখন তাকে অ্যাপিলিয়েট ডিভিশন তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করেছে। এখন সোহরাব ভাই অনেক বিজ্ঞ মানুষ, দুনিয়ার অনেক দেশে দেশে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যদি 22 বছর জেল খাটে, তার কিন্তু সাজা মকুবের জন্য আবেদনও করতে হয় না, এমনি তাকে সাজা, যদি সে জেল কোড মেনে চলে, এমনি তার বেল হয়ে যায়। তো এই জায়গায় যদি মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে, বা তার ভাইও যদি ক্ষমার জন্য সুপারিশ করে, আমি এখানে তো খারাপ কিছু দেখছি না। সে যদি জেল করে ব্যর্থ না করে। সুতরাং এগুলো অনেকগুলো বিষয় রাজনৈতিকভাবেও মানে সরকারকে ডিফেম করার জন্য গেম হচ্ছে না তা না। যেমনটা আমি আপনাকে মালয়েশিয়ার একটু উদাহরণ দিলাম, বাট আওয়ামী লীগ, এটা অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো আপনাকে, প্রতিটা পদে পদে প্রমাণ করেছে দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত থাকুক, সে যত বড়ই ক্ষমতাশালী হোক, যতই আপন হোক, কাউকে ছাড় দিচ্ছি না। টুডে বা টুমোরো আইনের আওতায় আসতে হচ্ছে, এখানে কোনো ধরনের ব্যথা ঘটার সুযোগ নেই। আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো। তবে আমি আপনার কাছে যে বিষয়ে জানতে চাই যে, মানে যদি সবশেষ সাবেক পুলিশ মহাপরিদর্শকের ঘটনাটাই বলি, বা যদি আজিজ আহমেদের ঘটনা বলি, এবং এই দুইটা ক্ষেত্রে সরকার যে অবস্থান নিয়েছে, এইটা কি বর্তমান যারা আছেন তাদের জন্য একটা সতর্কতামূলক অবস্থান কিনা সরকার, সেটা আপনার মনে হয় কিনা? বা এই ধরনের অবস্থানে বর্তমানে যারা আছেন তারা সতর্ক হবেন বলে আপনার মনে হয় কিনা? প্রথমত হচ্ছে যে রাষ্ট্র তো নির্দিষ্ট আইন, সংবিধান, বিধিমালা এবং তার চেয়েও একটা মূল্যবোধের উপর ভিত্তি করে চলে। সেই মূল্যবোধটা যদি হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তখন কিন্তু সেই মানে বিপর্যস্ত অবস্থা থেকে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। আমি খুবই খুশি হব যদি আমিনুল ভাই যেসব বললেন যে আওয়ামী লীগ কোনো ব্যাপারেই ছাড় দিচ্ছে না, অপরাধীর বিচার করছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে, খুবই ভালো। জানেন যে 2019 সালে ক্যাসিনোর বিরুদ্ধে যে মহাযজ্ঞ হলো, এবং আমি বলবো যে বাংলাদেশ সাংবাদিকতার একটা ব্যর্থতা যে এই ক্যাসিনোর গোয়েন্দারা বা পুলিশ অভিযান চালানোর আগে আমরা কোনো রিপোর্ট করিনি, হয় করতে পারিনি বা করিনি। তখন মনে হয়েছে যে বাংলাদেশে ক্যাসিনো বলে কিছু থাকবে না, এবং ক্যাসিনোর সাথে যারা যুক্ত তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। কিন্তু আমরা পরে আস্তে আস্তে দেখলাম যে, এবং আরও হচ্ছে যে ক্যাসিনোর সঙ্গে যুক্ত ছিল ক্ষমতাসীন দলের নেতা কর্মী, কৃষক নেতা, তিনি ক্যাসিনোর ঘটনায়, মানে কৃষক লীগের নেতা, যুবলীগের তো অনেকেই। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে তারা আস্তে আস্তে ছাড় পেয়ে যাচ্ছেন। 2-4 জন যে জেলে নেই, তার দু একটা ঘটনার বিচারও হয়েছে। সুতরাং এটিও কতদূর যাবে, মানে সত্যি সত্যি বিচার পাবে, ইতিমধ্যে বা বাজারে, মানে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বা সারাদিনই গুজব ছিল যে বেনজির আহমদ দেশে আছে না, দেশের বাইরে চলে গেছে। তো সুতরাং অনেকগুলো এখন সরকারকেই প্রমাণ করতে হবে যে তারা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে তাদের যে শূন্য সহিষ্ণুতা, যে নির্বাচনী ঘোষণা অঙ্গীকার, সেটা পালন করবেন। এখন আরেকটা যেটা বেশি ব্যক্তির বিরুদ্ধে করলেন, এবং যারা নেই কিন্তু যারা এখন আছেন
তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা, তাদের বিরুদ্ধে কতটা, যে গোয়েন্দা সংস্থা সব দেশেই কিন্তু বিশেষ করে বড় বড় পদাধিকারীদের বিরুদ্ধে এক ধরনের নজরদারি থাকে রাষ্ট্রের। এখন কথা বলা যায় যে যারা নজরদারি করবে তাদের বিরুদ্ধে, তাদের উপর কে নজরদারি করবে। এবং আপনি দেখছেন যে অনেক সময়, একটা সময়ে সেটি কোন আমলে, বিএনপি আমলে হতে পারে, যে আপনার 1 মিনিট পাবেন। হ্যাঁ, মতিঝিলের ব্যাংক পাড়ায় তটস্থ থাকতো যে দুদকের ভয়ে, যে দুদক বিচার করবে তা না, দুদককে কত টাকা দিতে হবে দুদক কর্মকর্তাদের বা কর কর্মকর্তাদের। মানে এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তা আমি এটাই দেখতে চাই যে এই বাস্তবতা আওয়ামী লীগ সরকার যখন বড় বড় দুর্নীতিবাজদের ধরেছে, তা সেই বাস্তবতাকে উল্টাতে পারবে। অর্থাৎ আমরা দুর্নীতিতে নিমজ্জিত আছি, সেই অপবাদ আর নিতে চাই না। ওই একবার 5বার চ্যাম্পিয়ন হয়েছি, একবার আওয়ামী লীগ আমলে এবং 4বার বিএনপি আমলে, এবং এখনও কিন্তু চ্যাম্পিয়নশিপের কাছাকাছি আছি। এর থেকে বেরিয়ে যদি নিতে পারে আওয়ামী লীগ, মানুষ সাধুবাদ জানাবে। যদি না নিতে পারে তাহলে তাকেও বিএনপি বা এই জাতীয় পার্টির মতো তাকেও দুর্নীতির অপবাদ নিয়েই চলতে হবে। জি, তবে আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আসি, যেটি হচ্ছে যে মানে বেশ কয়েকটি ঘটনায় তো আসলে বোঝা গেছে যে মানে ক্ষমতাকে ব্যবহার করে কি করা যায়, তো সেইটাকে মাথায় রেখে মানে কি বলে আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ক্ষমতাকে ব্যবহার করে তো অনেক কিছু করা যায়, জি, ভালো যেমন করা যায়, খারাপ করা যায়। এখন কারো বিবেক কারো যদি বিবেক কাজ না করে তাহলে সে টাকার পাহাড় করতে চায়, আবার বিবেক কাজ করলেও সে যতই টাকার কাছে থাকুক না কেন সে টাকা ছুঁয়েও দেখে না। এটার জন্য যেটা বললেন যে মূল্যবোধের বিষয়টা খুবই জরুরি, নীতিনৈতিকতার বিষয়টা জরুরি, পাশাপাশি কঠোরতম আইনের প্রয়োগও দরকার। যেহেতু বেসিক ইনস্ট্যান্ট আমাদের মধ্যে আছে, আমরা ভুল করতে পারি। তো আবার একই সাথে আরেকটা যেটি বললেন যে আয়কর বিভাগের কথা বলছেন অথবা দুদকের কথা বলছেন, হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নেই। সরকারের নানান জায়গায় এটা দীর্ঘদিন যাবত সব বাসা বেঁধেছে যে মানুষকে কীভাবে একটা বিপদে ফেলে তাকে ব্ল্যাকমেলিং করা যায়। বাট আমি যেটা মনে করি, যখন এরকম কঠোরতর বিচার হবে, ভয় সবার মধ্যেই থাকবে। আমি যদি বুঝতে পারি যে আমি আজকে চুরি করে অনেক টাকার মালিক হলাম, সেটাকে আমি এনজয় করতে পারবো না বা আমার সন্তানরাও পারবে না, উপরন্তু আমার সন্তানরাও গালি খাবে মানুষের, তো আমি কেন করব? যেমন একটা সময় আমার খুব মনে আছে, আমরা যখন কিশোর বয়স, আমাদের এক বন্ধু ছিল যে আমরা তার সাথে কথা বলতাম না, কারণ আমরা শুনতাম যে তার বাবা ঘুষ খায়। তো আমরা শুনতাম যে ঘুষ করে ছেলে কথা বলবো না, আমরা বলতাম না। কিন্তু সে মূল্যবোধটা এখন হারিয়ে যাচ্ছে। এখন আমরা মেয়ে বিয়েদের সময় দেখি যে ছেলে কত টাকা উপরে ইনকাম আছে। এই যে সামাজিক মূল্যবোধের একটা অবক্ষয়, এই জায়গাটাও কিন্তু সবার পরিবারের একটা ভূমিকা থাকা দরকার, সমাজের ভূমিকা থাকা দরকার। আবার ক্যাসিনো প্রসঙ্গ নিয়ে যেটা হতাশা ব্যক্ত করলেন সৌরভ ভাই, যে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। দেখুন, ক্যাসিনোতে তাস খেলা, আমি অবশ্যই সেটা আমাদের সোশ্যাল ভ্যালুসটাকে অনেক নড়বড়ে করে দেয়, আমি এটার বিপক্ষে। বাংলাদেশের আইনে সেটা আইনে নিষিদ্ধ, কিন্তু ক্যাসিনো আইনে আপনি কতটুকু শাস্তির বিধান আছে? নর্মালি তাস খেলা বোধহয় 7 দিন কি 1 মাসের জেল দেওয়া যায়। সেখানে আওয়ামী লীগের বা আমাদের দলেরও অনেক নেতা আমি দেখেছি যে অনেকে 5-6 বছর 3-4 বছর করে জেল খাটছেন। তো এটা কি শাস্তি নয়? আপনি তখন ক্যাসিনোর জন্য কাউকে ফাঁসি দিতে পারবেন না। জি, আমি ভাই ধন্যবাদ। আমি একদমই শেষের দিকে আমার মাথায় একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম সেটা হচ্ছে সবই অভিযোগ। আমরা এখন যেভাবে কথা বললাম তাতে কি মানে বেনজির আহমেদকে অনেকটা মিডিয়া ট্রায়াল হচ্ছে? মানে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনাকে জানতে চাই। না, তাকেই এটা প্রমাণ করতে হবে। তিনি কিন্তু প্রথম একটি পত্রিকায় তার সম্পর্কে খবর আসার পর কিন্তু এক ধরনের তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করছিলেন, কিন্তু পরবর্তীকালে তার বিরুদ্ধে দুদক যখন বিচার প্রক্রিয়া শুরু করেছে, আদালত যখন জব্দ করেছে, তখন কিন্তু তিনি কোনো কথা বলছেন না। সুতরাং এটি মিডিয়া ট্রায়াল বলা যাবে না। নিশ্চয়ই তিনি আইনজীবীর মাধ্যমে বলতে পারতেন, তিনি নিজে বলতে পারতেন, কারণ একজন আত্মপক্ষ সমর্থনের অধিকার সবার আছে। নিশ্চয়ই বিচার প্রক্রিয়া যখন শুরু হবে আদালতে তিনি বলবেন। কিন্তু আমি মনে করি মিডিয়া ট্রায়াল, বাংলাদেশে মিডিয়া ট্রায়াল যদি বলেন অনেকেরই হয়েছে, আবার এই মিডিয়া ট্রায়ালের নামে অনেকে আবার দায় মুক্তিও পেয়েছেন যে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আপনি তার চেয়ে আমি আরেকটি উদাহরণ দেই, একদমই শেষ বাক্য। এই যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য কলকাতায় খুন হলেন, অবশ্যই খুনিদের বিচার হবে, কিন্তু তার খুনের কারণটা যদি আমরা, খুনের রহস্য যদি আমরা ভেদ করতে পারি, তাহলে কিন্তু এই ক্ষমতা কাঠামোর আরেকটি দিক উন্মোচিত হবে।
সোহরাব ভাই আপনাকে ধন্যবাদ আমিনুল ইসলাম আপনাকেও, দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।